অনেকের রিকোয়েস্টে ফাইনালি নিয়ে হাজির হয়ে গেলাম এই পিক্সেল 7 এর একটা ইউজার এক্সপিরিয়েন্স এবং ডিটেল রিভিউ। সো 2025 সালের এই মুহূর্তে এসে এই ফোনটা আপনার জন্য কেমন হবে আজকের ভিডিওতে আপনি একদম শিওর হয়ে সেটাই জানতে পারবেন। তো এটা কিন্তু এক সময়ের অনেক দামি ফোন, সো এখন এসে যেহেতু এটার প্রাইসটা অনেক কমে এসেছে, সময়টাও অনেকটা পার হয়ে গেছে, সো এই মুহূর্তে এসে এই ফোনটা আসলে কেমন পারফর্ম করছে, কি অবস্থা এটার ওভারঅল সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন। আপনি যদি অলমোস্ট 30,000 টাকা একটা ইউজ বা প্রিয়ন ফোন কিনতে চাচ্ছেন, সো আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকবেন, তাহলেই জানতে পারবেন এই ফোনটা আপনার নেওয়া উচিত হবে কিনা। এবং আমাদের আজকের ভিডিও স্পন্সর এমকে মোবাইল পয়েন্ট, তাদের কাছে আপনারা এই পিক্সেল 7টি পেয়ে যাবেন এখন 30,000 টাকায়, ভবিষ্যতে কমতে অথবা বাড়তে পারে। তবে আরেকটা ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখি, তাদের কাছে কিন্তু পিক্সেল ফোনগুলোর ক্ষেত্রে 10 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে অনলি নেটওয়ার্কের দিক থেকে। সো কেউ যদি এইটা চিন্তা করেন যে নেটওয়ার্ক জনিত কোনো প্রবলেম হবে কিনা, সো তাহলে কিন্তু ডিরেক্টলি তাদের থেকে ফোনটা আপনারা রিপ্লেস করে নিতে পারবেন। ফার্স্ট অফ অল ফোনটা ডিজাইনের দিকে লক্ষ্য করলে আজও আপনি এই ফোনটা হাতে নিয়ে একদম ফ্ল্যাগশিপ একটা এক্সপিরিয়েন্স পাবেন। তার সাথে ডিজাইনের দিকে লক্ষ্য করলে এই ডিজাইন আপনি মার্কেটে আর পিক্সেল ছাড়া কোনো ফোনে পাবেন না, কারণ পিক্সেলের এই ডিজাইনটা এই 2025 সালে এসেও যথেষ্ট ইউনিক এবং ক্লাসিক। আমার কাছে অন্তত এই পিক্সেল ফোনের যে ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলো কিন্তু খুবই ভালো লাগে, অন্তত পিক্সেল 6 থেকে, কারণ 6-এ এসেই তারা মেজর একটা আপগ্রেড করেছিল তাদের ডিজাইনে, এবং এইটাও কিন্তু তারই একটা সাকসেসর বলা যেতে পারে। এবং এখানে কিন্তু আপনারা অ্যালুমিনিয়াম ফ্রেমের পাশাপাশি গ্লাস ব্যাক প্যানেল পাচ্ছেন, যা কিন্তু আপনাকে খুবই প্রিমিয়াম একটা ফিল দিবে, এবং হালকা কার্ভ করা রয়েছে পেছনের সাইডটা, যা ধরেও কিন্তু খুবই কমফোর্টেবল লাগে। এবং এই পিক্সেল 7-এর যে সাইজ, সেটাও কিন্তু আমার কাছে একদম পারফেক্ট একটা সাইজের স্মার্টফোন মনে হয়, কারণ এর থেকে বড় ফোনগুলো আসলে ইউজ করে খুব একটা মজা নেই। আপনি যদি রাফ ইউজ করে থাকেন, সো ডেলি ড্রাইভার হিসেবে এই ফোনটা আপনার হ্যান্ড ফিল কিন্তু খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স দিবে। এবং তার সাথে সাথে প্রোটেকশন হিসেবেও কিন্তু এখানে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন থাকছে, সো এদিক থেকে আপনাকে কোনো রকম কোনো টেনশন করতে হবে না। পোর্টস অ্যান্ড বাটন সব ঠিকঠাক পজিশনে রয়েছে, এবং এই ফোনটাতে আপনারা একটা সিঙ্গেল সিম ব্যবহার করতে পারবেন এবং একটা ই সিমের ব্যবস্থা রয়েছে। সেকেন্ড যে ব্যাপারটা এই সময় দাঁড়িয়ে আপনাকে খুবই ইমপ্রেস করবে, সেটা হচ্ছে এই পিক্সেল ফোনগুলোর সফটওয়্যার এক্সপিরিয়েন্স। এই 2025 সালে এসেও এই ফোনগুলো কিন্তু একদম জোস সফটওয়্যার এক্সপিরিয়েন্স আপনাকে দিবে, কারণ পিক্সেলেই ব্যবহার করা হয় গুগলের একদম পিওর স্টক অ্যান্ড্রয়েড, এবং এইটার সব থেকে বেস্ট পোটেনশিয়ালিটি আসলে আউটপুট দিতে পারে এই পিক্সেলের ফোনগুলোই। এদের ফোনগুলো আসলে এতটাই সফটওয়্যার অপটিমাইজ থাকে যে হার্ডওয়্যারের থেকেও তাদের সফটওয়্যারটা আসলে বেশি সাপোর্ট দিয়ে থাকে ইউজারকে, সো যার জন্য আপনারা খুবই ফ্লুয়েন্ট একটা ইউজার এক্সপিরিয়েন্স পাবেন ডে টু ডে লাইফ অ্যাপ্লিকেশন যদি আপনি ব্যবহার করেন, তার সাথে সাথে ব্রাউজিং, মিডিয়া কনজিউমার এক্সপিরিয়েন্স, সো ওভারঅল সব দিক থেকেই আপনি এই যে সফটওয়্যার রয়েছে এইটাকে খুব ভালো মতো এনজয় করতে পারবেন। তার সাথে এইখানে কিন্তু আউট অফ দ্য বক্স যখন এই ফোনটি রিলিজ হয় তখন অ্যান্ড্রয়েড 13 দিয়ে আসে, এবং যেটা তারা ক্লেম করে 15 পর্যন্ত যাবে, বাট পিক্সেল কিন্তু সেটাকে আপডেট করে 16 পর্যন্ত নিয়েছে। সো আপনি 2025 সালে এসেও যদি এই ফোনটি নেন, অ্যান্ড্রয়েড 15 একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড পাবেন, এবং অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত কিন্তু লেটেস্ট অ্যান্ড্রয়েডের সাথে থাকতে পারবেন। সো আগামী আরও 2-3 বছর কিন্তু আপনি এই ফোনটা একদম লেটেস্ট অ্যান্ড্রয়েডের সাথে ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। তার সাথে সাথে এই পিক্সেল 7-এ কিন্তু আপনারা IP68-এর ডাস্ট এবং ওয়াটারপ্রুফ রেটিং পাচ্ছেন, বাট আমি বলবো এই পিওন বা ইউজ ফোনগুলো কিনে কখনো এই জিনিসটা আপনারা ট্রাই করতে যাবেন না, কারণ এই ফোনগুলো আগে কি অবস্থা ছিল সেটা আসলে কেউই জানে না। সো সেই জায়গা থেকে আমি বলবো আপনারা পানি থেকে অন্তত সাবধানে ব্যবহার করবেন, আদারওয়াইজ এই ফোনগুলো কিন্তু মোটামুটি এদিক থেকে অনেকটাই সেফ থাকে। তার সাথে সাথে ফোনটিতে ডিসপ্লে হিসেবে আপনারা পাচ্ছেন একটা 6.3 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যা কিন্তু 90 হার্জ HDR10+-এর সাপোর্ট রয়েছে, এবং এই ডিসপ্লেতে আপনারা 1000 নিটস HBM এবং তার সাথে 1400 নিটস কিন্তু পিক ব্রাইটনেস পাচ্ছেন। সো ওভারঅল ব্রাইটনেসের দিক থেকেও এই ফোনটা আপনাকে বেস্ট সাপোর্ট দিবে, ইনডোর আউটডোর কোথাওই তেমন আসলে ভিজিবিলিটি নিয়ে খুব একটা ইস্যুতে পড়তে হবে না। এবং তার সাথে সাথে ডিসপ্লের কালার কিন্তু খুবই ভাইব্রেন্ট এবং পাঞ্চি একটা কালার আউটপুট দিয়ে থাকে, এবং এই ডিসপ্লের কোয়ালিটিও কিন্তু খুবই ভালো, শার্প, ডিটেইল, এবং তার সাথে ভিউইং অ্যাঙ্গেলও কিন্তু যথেষ্ট ভালো। তবে একটু ডিসঅ্যাপয়েন্ট করবে আপনাকে এর চারিদিকের বেজেলটা, কারণ এই 2025 সালে এসে আমরা হয়তো আরও অনেকটা ন্যারো বেজেল তার সাথে কার্ভ ডিসপ্লেও দেখে থাকি অ্যারাউন্ড 30,000 টাকার আশেপাশে, বাট এই ফোনটাতে কিন্তু আপনারা একটু বেশি মোটা বেজেল দেখতে পাবেন। তার সাথে মাঝখানে একটা পাঁচ হোল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এটা মোটামুটি ঠিকঠাক রয়েছে, বাট বেজেলগুলো একটু বেশি মোটা। আদারওয়াইজ এই জিনিসটা আবার আপনাকে পুষিয়ে দিবে এই পিক্সেলের ডুয়েল স্টেরিও স্পিকার। আইফোনের পরে যদি আমরা ডুয়েল স্টেরিও স্পিকারের কথা বলি, তাহলে অ্যান্ড্রয়েডেই আমার কাছে মনে হয় পিক্সেল ডিভাইসগুলোতে সব থেকে বেস্ট কোয়ালিটির এখানে স্টেরিও সাউন্ড ব্যবহার করা হয়। এর স্পিকারের কোয়ালিটি যথেষ্ট ভালো, খুবই ডিটেইল, তার সাথে শার্প আপনারা হচ্ছে সাউন্ড আউটপুট পাবেন এটা থেকে, এবং এর যেই সাউন্ডের ইনস্ট্রুমেন্টগুলো সেগুলো কিন্তু আপনি একদম হেডফোন পরে যেভাবে ফিল করতে পারেন ওই রকম কিন্তু আউটপুট পাবেন এর স্পিকারগুলো থেকে। তার সাথে সাথে ফোনটির একদম ঠিকঠাক পজিশনে আপনারা হচ্ছে এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাবেন, যেটা হচ্ছে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট, এখানে কোনো আলট্রাসনিক নেই, তবে এটা কিন্তু যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল, খুব একটা মিসম্যাচ হতে আমরা দেখিনি। ফোনটিতে আপনারা LPDDR5X এর পাশাপাশি
UFS 3.1 স্টোরেজ সাপোর্ট পাচ্ছেন, সো যার জন্য এর ইউজার এক্সপিরিয়েন্সও কিন্তু যথেষ্ট ভালো পাবেন। ডে টু ডে লাইফ হেভি অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে পারবেন একদম স্মুথলি, কোনো রকম প্যারা খেতে হবে না। তার সাথে আপনারা ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারেন। মাল্টিটাস্কিংয়েও কিন্তু এর র্যাম ম্যানেজমেন্ট খুবই ভালো, এর সফটওয়্যার এক্সপিরিয়েন্সের কারণে আমরা কিন্তু তার সাথে হচ্ছে অ্যাপ ওপেনিং ক্লোজিং খুবই ফাস্টার, এবং পিক্সেলের যে অ্যানিমেশন সেটা কিন্তু অনেকটাই স্মুথ, যার জন্য এই ফোনটা 90 হার্জ হওয়া সত্ত্বেও আপনি কিন্তু অলমোস্ট 120 হার্জের কাছাকাছি একটা স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনের অ্যানিমেশন বা ইউজার এক্সপিরিয়েন্স থেকে। তার সাথে সাথে ফোনটিতে ব্যবহার করা হয়েছে গুগলের নিজস্ব টেনসর G2 প্রসেসর, যা কিন্তু 5 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টাকোর প্রসেসর, এবং এই প্রসেসর দিয়ে কিন্তু আপনারা ডে টু ডে লাইফ অ্যাপ্লিকেশন একদম বাটার স্মুথ প্লে করতে পারবেন। কোনো রকম ল্যাগ ডিলে বা হ্যাংয়ের আপনারা লক্ষ্য করবেন না। ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ্লিকেশনও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু এই প্রসেসরটা একদম ইজিলি হ্যান্ডেল করতে পারবে। এবং এর আন্তঃ স্কোর 8 লাখ প্লাস হওয়ার কারণে অলমোস্ট স্ন্যাপড্রাগন 888 এর মতো একটা পারফরমেন্স আপনারা পাবেন। তবে এই গুগলের টেনসর প্রসেসরগুলো আসলে গেমিংয়ের ক্ষেত্রে আসলে খুব একটা অপটিমাইজ না এখন পর্যন্ত আমার কাছে যতটুকু মনে হয়, যার জন্য আপনারা হচ্ছে ডে টু ডে লাইফ অ্যাপ্লিকেশন খুব স্মুথলি ব্যবহার করতে পারলেও গেমিংয়ে গিয়ে কিছুটা ঘাটতি লক্ষ্য করবেন। এই প্রসেসরটা দিয়ে লং টাইম আপনারা গেমিং করতে গেলে দেখবেন কিছু কিছু সময় এটা আসলে ফ্রেম ড্রপ করে বা ল্যাগের দেখা দেয়। যেমন পাবজিতে আপনারা স্মুথ 60 FPS গেম প্লে করতে পারবেন, আলট্রা এইচডি পর্যন্ত গেম প্লে করতে পারবেন। তো সেক্ষেত্রে এইখানে আমরা গ্রাফিক্স বেশ ভালো দেখতে পেয়েছি, তার সাথে স্মুথনেসও বেশ ভালো ছিল। তবে এইখানে আসলে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে এটা গেমিংয়ের জন্য আসলে খুব একটা অপটিমাইজ না, যার জন্য আপনারা গেমিংয়ে হয়তো খুব আহামরি বাজেট অনুযায়ী হয়তো এর থেকে অন্যান্য ফোনগুলোতে আরও অনেক বেটার গেমিং এক্সপিরিয়েন্স দিয়ে থাকে। তবে এইটা আমরা গেমিংয়ের দিক থেকে একটু ঘাটতি লক্ষ্য করেছি। আদারওয়াইজ যদি হিটিংয়ের কথা বলি, তবে এই পিক্সেল 7টা কেন জানি না আমি খুব একটা হিট হতে দেখিনি। নর্মালি ইউজ করলে বা ক্যামেরা ইউজ করলে বা ভিডিও করলে সেক্ষেত্রে আমি খুব একটা হিটিং ইস্যু দেখিনি। তার সাথে সাথে যদি আমরা গেমিং করি সেক্ষেত্রে লং টাইম দেখা যায় 40 মিনিট 1 ঘন্টা যদি আপনি গেমিং করেন সেক্ষেত্রে এই সময় দাঁড়িয়ে 41-42 ডিগ্রি খুব একটা টেনে টুনে যাচ্ছিল। তো সেই জায়গায় বলাই যাচ্ছে যে হিটিং কিন্তু ওভার হিটিং আমি এই ফোনটাতে দেখিনি, এবং যেহেতু এখানে ব্যাক গ্লাস এবং তার সাথে অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে হিটিংটা কিন্তু ওই রকম যদি হতো তাহলে কিন্তু বেশ বোঝা যেত, বাট আমি এটা থেকে খুব একটা ওভার হিটিং কোনো রকম ইস্যু পাইনি। তো সেই জায়গা থেকে ডিরেক্টলি যদি বলি, এই প্রসেসর দিয়ে আপনারা ইজিলি আপনাদের সব কাজ করতে পারবেন, তার সাথে মোটামুটি ভালো গেমিংও করতে পারবেন। তবে যারা একদম গেমিং ইন্ডিকেট করে ফোন নিতে চান তাদের জন্য এই পিক্সেল ফোনগুলো আসলে কখনোই না, তাদের জন্য অন্যান্য ফোন রয়েছে, আপনারা বাজেটের মধ্যে অন্যান্য গেমিং ফোন পাবেন, সেগুলো দেখতে পারেন। ফাইনালি ক্যামেরা আসলে পিক্সেলে আপনারা কখনোই আলতু ফালতু লেন্সের লক্ষ্য করবেন না। মেন সেন্সরটা 50 মেগাপিক্সেল f1.9 অ্যাপারচার, এবং রয়েছে একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, এবং ফ্রন্টে ব্যবহার করা হয়েছে একটা 10 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফাইনালি যদি আমরা ক্যামেরা নিয়ে কথা বলি, 30,000 টাকা বাজেট রেঞ্জে এক কথায় এটা দিয়ে আপনারা বেস্ট ক্যামেরা আউটপুট পাবেন। পিক্সেলের ক্যামেরাগুলো অলওয়েজই ন্যাচারাল কালার, তার সাথে হচ্ছে একদম অ্যাজ ইউজুয়াল যা আপনি দেখবেন চোখে সেটাই আপনাকে আউটপুট দিবে। সো এর জন্য অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। সো যারা পছন্দ করে তারাই আসলে পিক্সেলের ফোনগুলো কিনে, এবং যারা পছন্দ করে না তারা তো আসলে এই ফোনটা কিনে না। সো যাই হোক, এটা আসলে পিক্সেল লাভারদের জন্যই বলা যায়। সো সেই জায়গা থেকে আপনারা এই বাজেটে বেস্ট ক্যামেরা আউটপুট পাবেন এই পিক্সেল 7 থেকে। দিনের বেলাতে খুবই ডিটেল শার্প, তার সাথে হচ্ছে পিক্সেলের ফোনগুলো কিন্তু আইফোনের পরে আমার কাছে মনে হয় খুবই ভালো ডাইনামিক রেঞ্জ ম্যানেজ করতে পারে, এবং এইটার ক্ষেত্রে আপনারা সেম জিনিসটাই লক্ষ্য করবেন, আপনার এক্সপোজার খুব ভালো মতো কন্ট্রোল করতে পারে। সো যার জন্য লো লাইট এরিয়াগুলোকেও ম্যানেজ করে হাইলাইট যে এক্সপোজার এরিয়াগুলো থাকে সেগুলোকেও ব্যালেন্স করে বেস্ট একটা আউটপুট দিয়ে থাকে পিকচারের ক্ষেত্রে। সো যার জন্য এর লাইটিং, তার সাথে ন্যাচারাল কালার সব কিছু মিলিয়ে এনভায়রনমেন্ট পিকচারের ক্ষেত্রে খুবই ভালো একটা আউটপুট পাবেন। তবে হচ্ছে হিউম্যান পিকচারে গেলে আপনারা দেখবেন যে ফেসগুলোকে একটু ওভার শার্পনিং করছে, তার সাথে একটু ওভার ডিটেল দিচ্ছে, যেটা অনেকের পছন্দ হবে, অনেকের পছন্দ হবে। তো এটা আসলে যার যার পার্সোনাল ব্যাপার। তবে আমি রিভিউয়ার হিসেবে বলতে পারি এই বাজেটে এইটার ক্যামেরা বেস্ট আপনাকে আউটপুট দিবে। তার সাথে এর যে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স রয়েছে সেটাও কিন্তু এই বাজেটের মধ্যে আপনাকে বেস্ট আলট্রা ওয়াইড এক্সপিরিয়েন্স দিবে। যথেষ্ট ডিটেইল কালার মেনটেন করে পিকচার আউটপুট দিচ্ছিল, ক্লোজ টু ন্যাচারাল, একদম মেন সেন্সরের মতো আপনারা লক্ষ্য করবেন। তার সাথে খুবই ভালো ডাইনামিক রেঞ্জ, এক্সপোজার মেনটেন করে বেশ ভালো ডিটেল পিকচার আউটপুট দিচ্ছিল এটার 12 মেগাপিক্সেল সেন্সর হওয়া সত্ত্বেও। তার সাথে সাথে এই 10 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাটাও আমার কাছে এই বাজেটে দি বেস্ট ফ্রন্ট ক্যামেরা মনে হয়েছে। এখানে মেগাপিক্সেল অনেক কম মনে হলো, এটা থেকে যথেষ্ট ডিটেল এবং শার্প পিকচার আউটপুট আপনারা পাবেন। তার সাথে সাথে রেয়ার ক্যামেরার মতোই ভালো ডাইনামিক রেঞ্জ, এক্সপোজার ব্যালেন্স মেনটেন করে খুব ভালো পিকচার আউটপুট দিচ্ছিল। এবং এর যেই রেয়ার ক্যামেরায় যে হিউম্যান ফেসে ডার্ক করে দেয় বা ওভার ডিটেল শার্পনিং করে দেয়, এই জিনিসটা আবার আমি ফ্রন্ট ক্যামেরায় দেখিনি। তার সাথে সাথে রাতের ছবির কথা বললে সেখানেও কিন্তু আমরা মেন সেন্সরে বেশ ভালো ডিটেল, তার সাথে লাইট ম্যানেজ করতে দেখেছি। তবে বেশি ডার্ক এরিয়াগুলোতে টুকটাক নয়েজ গ্রেনের দেখা আমরা পেয়েছি, যেহেতু পিক্সেল ফোনগুলোতে আগে পরে থেকে একটু ডিজিটাল নয়েজ প্রডিউস করে, তো এইটাও তেমনই। তবে প্রিভিউ যেটা আপনি দেখবেন তারপরে প্রসেস হতে একটু বেশি সময় নেয় রাতের বেলাতে বিশেষ করে।
সো এই জিনিসটা অনেকের খারাপ লাগবে যে আসলে আপনি ছবি তোলার সাথে সাথে ছবিটা দেখতে পারবেন না, বেশ কিছুক্ষণ আসলে প্রসেস হয়ে তারপর একটা পিকচার আউটপুট দেয়। তবে সেইখানে আপনারা দেখবেন যে অনেকটাই কিন্তু রিডিউস করতে পারে নয়েজ গ্রেন মেন সেন্সরটা। তবে আলট্রা ওয়াইডে আমরা ডিটেল অনেকটাই লস করতে দেখি রাতের বেলাতে। এবং যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি, সেখানে আপনি যদি হাতটাকে একটু ফিক্স করে একটু সময় নিয়ে পিকচার তুলতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো পিকচার আউটপুট পাবেন। এবং সেখানেও ডিটেল, তার সাথে যদি আর্টিফিশিয়াল লাইট থাকে তাহলে ভালো লাইট ম্যানেজ করে খুব ভালো পিকচার আউটপুট পাবেন। আদারওয়াইজ যদি আপনারা ট্রাইপডে রেখে বা সময় নিয়ে পিকচার তুলতে পারেন তাহলে আমি অলওয়েজ প্রেফার করব যে আপনারা পিক্সেলের ফোনগুলো নিয়ে নাইট ছবিতে পিকচার তুলবেন। সেক্ষেত্রে কিন্তু আরও ভালো ডিটেল, তার সাথে লাইট ম্যানেজ এবং আরও আলো আসলে প্রিজার্ভ করতে পারে। সো সেই জন্য কিন্তু আপনারা আরও ভালো কোয়ালিটির পিকচার পাবেন রাতের বেলাতে। তার সাথে সাথে ভিডিওতেও কিন্তু এইটাতে একদম ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্সই পাবেন। রেয়ার ক্যামেরা দিয়ে আপনারা 4K 60 FPS এ ভিডিও করার সুযোগ পাচ্ছেন। এবং পিক্সেলের সব থেকে বেস্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে স্ট্যাবিলাইজেশন। মারাত্মক স্ট্যাবল ভিডিও আপনারা দেখতে পাবেন। আমরা যদি দৌড়ায়ও ভিডিও করি তারপর আপনারা দেখবেন যে একদম স্মুথ ভিডিও এক্সপিরিয়েন্স দিচ্ছে। অনেকটাই আসলে মনে হয় এগুলো আসলে ড্রোন দিয়ে ভিডিও করা। সো যারা অ্যাকচুয়ালি ব্লগার বা হচ্ছে আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, মোবাইল দিয়ে ভিডিও করেন, সো তাদের জন্য আমি বলবো পিক্সেলের এই ক্যামেরাগুলো দি বেস্ট আউটপুট দিবে আপনাকে ভিডিওর ক্ষেত্রে। বেশ ভালো ডিটেইল কালার ম্যানেজ করতে পারে, তার সাথে হাই ডাইনামিক রেঞ্জগুলো কিন্তু যথেষ্ট ভালো মতো মেনটেন করে, খুব একটা আমরা কালার শিফট হতে দেখি না বা খুব একটা লাইট শিফট হতে দেখি না ভিডিও করার ক্ষেত্রে। এবং কালারটাকেও কিন্তু একদম কন্টিনিউয়াস সেম রেখে ভিডিও করতে পারে। দ্যাটস ওয়াই হচ্ছে ডাইনামিক রেঞ্জ ওভারঅল ম্যানেজ করতে পারে। সব কিছু মিলিয়ে এর ভিডিও কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। তার সাথে সাথে আপনারা আলট্রা ওয়াইড দিয়েও ভিডিও করতে পারবেন। এবং তার সাথে সাথে এই 10 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, এখানে আপনারা 4K 60 FPS এ ভিডিও করতে পারবেন, যা অন্তত আপনার 30-50 হাজার টাকার অন্য কোনো ফোনে আমার মনে হয় না 4K 60 FPS এ ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করার সুযোগ থাকছে। এবং সেটাও কিন্তু যথেষ্ট ডিটেল এবং কালার মেনটেন করে ভিডিও আউটপুট নেয়। এবং তার সাথে ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু খুবই স্ট্যাবল আপনারা ভিডিও পাবেন। তার সাথে সাথে এই সব কিছুকে পাওয়ার করার জন্য কিন্তু ব্যাটারিও খুব একটা কমতি নেই। এখানে 4355 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এবং এখানে কিন্তু 20 ওয়াটের PD 3.0 চার্জিং ইনপুটের সাপোর্ট থাকছে, যা দিয়ে আপনারা 30 মিনিটেই কিন্তু অলমোস্ট 50% চার্জ করে ফেলতে পারবেন। সো ঘন্টাখানেকের আশেপাশেই ফুল চার্জ করতে পারবেন এই ফোনটি। এবং একবার যদি চার্জ করেন ইজিলি আপনারা 5.5 থেকে 6 ঘন্টার স্ক্রিন অন টাইম পাবেন। আর যদি একদমই নর্মাল ব্যবহার করেন তাহলে ইজিলি আপনারা দিন পার করে ফেলতে পারবেন এই ফোনের ব্যাটারি এক্সপিরিয়েন্স দিয়ে। বাকিটা হচ্ছে ফোনের আসলে কতদিন ইউজ হয়েছে, যেহেতু প্রিয়ন ফোন সেটার উপরে ডিপেন্ড করে। সো অলমোস্ট আপনার এই ফোনটা কিনলে আসলে খুব একটা ব্যাটারি নিয়ে ইস্যুতে পড়তে হবে না। নর্মালি আমরা প্রিয়ন ফোন বা ইউজ ফোনগুলোতে যেই প্রবলেমটা দেখে থাকি। তার সাথে সাথে ফ্ল্যাগশিপকে মেনটেন করে এখানে রিভার্স ওয়্যারলেস চার্জিং, তার সাথে ওয়্যারলেস চার্জিং সব কিছুরই সাপোর্ট আপনারা পাচ্ছেন। সো কোনো দিক থেকে কিন্তু কোনো টেনশন নাই। ফাইনালি যদি আমরা নেটওয়ার্ক নিয়ে কথা বলি, পিক্সেল 7 এসে আমরা খুব একটা নেটওয়ার্ক ইস্যু আসলে পাইনি। এটাতে আমরা বেশ কয়েকটা অপারেটরের সিম ব্যবহার করেছি, রবি, গ্রামীণ, তারপরে হচ্ছে বাংলালিংক সিম ব্যবহার করেছি। সো কোনোটাতে আমরা তেমন কোনো নেটওয়ার্ক ইস্যু পাইনি। কিছু কিছু সিচুয়েশনে গেলে নেটওয়ার্কটা একটু কমে আসে, তবে একদমই নেটওয়ার্ক নাই বা নেটওয়ার্ক একদমই নাই এরকম খুব একটা দেখিনি। তার সাথে খুব একটা কল ড্রপ এই প্রবলেমটাও পড়িনি। এইটা আসলে কিছু কিছু ডিভাইসে এরকম থাকে যে ওই ডিভাইসটা আসলে একটু বেশি প্রবলেম। আবার অনেকে এমন এমন জায়গা থেকে ব্যবহার করেন যেই জায়গাগুলোতে অলরেডি সিমের নেটওয়ার্কে অনেক প্রবলেম। সো আমি বলবো যে আপনাদের নেওয়ার পরে যদি বাই এনি চান্স খুবই অনেক বেশি আপনারা নেটওয়ার্ক ইস্যু লক্ষ্য করেন যে আসলে এটা ব্যবহারই করা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে 10 ডেজের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এমকে মোবাইল পয়েন্ট থেকে। ইজিলি আপনারা কিন্তু রিপ্লেস করে অন্য একটা মডেল নিতে পারেন। সেখানে কোনো রকম প্যারা খেতে হবে না এই ফোনটি কেনার ক্ষেত্রে। আদারওয়াইজ যদি আমরা এখন এর ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলি, আসলে খারাপ দিকের কথা বলে 30,000 টাকা বাজেট রেঞ্জে এসে এইটার একটু বেজেল জিনিসটা, তার সাথে 90 FPS এর ডিসপ্লে এবং হচ্ছে এখানে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট, তো এই টুকটাক কিছু জিনিস আসলে স্যাক্রিফাইস করতে হবে আপনাকে। তার সাথে সাথে 3.5mm জ্যাক, এটা আসলে এখন কোনোটাই ফোনই দেয় না। সো এই টুকটাক জিনিসগুলো যদি স্যাক্রিফাইস করতে পারেন তাহলে আমার কাছে মনে হয় যে ইউজার এক্সপিরিয়েন্স থেকে শুরু করে যারা কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স বা ভালো একটা অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স নিতে চান এবং তার সাথে ভালো ক্যামেরা, ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স, সো এই সব কিছু নিতে চান বা একটা ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স নিতে চান, সো তাদের জন্য কিন্তু এই পিক্সেল 7-এ 30,000 টাকা বাজেট রেঞ্জে একদম বেস্ট সাজেস্টেবল একটা মোবাইল আমি বলবো। তো আপনি যদি এই বাজেটে একটা প্রিয়ন ফোন নিতে চান, এই পিক্সেল 7টা একদম রেকমেন্ডেবল থাকবে। বাকি ডিসিশন টোটালি আপনার উপরে। আজকের ভিডিও পর্যন্ত। এর থেকে বেশি কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্স খালি রয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। খোদা হাফেজ।